বন্ধুরা, মাঝখানে সময়ের ফারাক মাত্র ২ সপ্তাহের। তার মধ্যেই ইডির শীর্ষ আধিকারিকদের সঙ্গে এমন ২টি ঘটনা ঘটল, যাতে চূড়ান্ত চাপে ইডি নাভিশ্বাস ওঠার জায়গা চলে এসেছে, একথা বলে দেওয়াই যায়। এবং তার মধ্যে আজকে বিশেষ করে যে ঘটনা ঘটল সুপ্রিম কোর্টে, সেখানে আপনার আমার মনে যে কোশ্চেনগুলো দীর্ঘদিন ধরে উঠে আসছিল এবং মনে হচ্ছিল যে কোথাও একটা কিছু বোধহয় হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু চূড়ান্তভাবে চেপে ধরল সুপ্রিম কোর্ট। আর তার ফলে ইডি অফিসিয়ালদের কার্যত পালাবার জায়গা নেই। টাইম ফর এক্সিকিউশন, টাইম ফর রেজাল্ট, এইটা এই ডেডলাইনটা, এই অপ্ত বাক্যটা ইডির কাছে স্পষ্ট হয়ে গেল। এবং সব থেকে যেটা সুখের খবর, এই দুই বড় ধাক্কার পরে ইডির বহু স্ট্র্যাটেজিক চেঞ্জ আসতে চলেছে এবং তার ফলে যে কাঙ্ক্ষিত বস্তুটার দিকে আমরা তাকিয়ে রয়েছি, দেশের প্রধানমন্ত্রী যেটা গোটা দেশবাসীকে কথা দিয়েছেন, সেই দিকে কিন্তু এবার পজিটিভ রেজাল্ট আসতে পারে। কি ঘটনা ঘটেছে? আজকের ঘটনাটা দিয়ে শুরু করি। আজকে সুপ্রিম কোর্টে একটা ইডির মামলার শুনানি ছিল। একটা পিএমএলএ সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সেইখানে যার বিরুদ্ধে মামলা তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন। সেই জায়গায় সুপ্রিম কোর্ট আজকে একটা কঠোর পর্যবেক্ষণ দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রশ্ন হচ্ছে, ইডির কাছে যে কতগুলি মামলায় শেষ পর্যন্ত শাস্তি হয়েছে, কতগুলি মামলায় বিচার পর্যন্ত এগিয়েছে, আপনাদের ভেবে দেখা দরকার। এই জায়গাটার প্রশ্নটা যখন তুলে দিচ্ছে, আপনারা দেখুন পশ্চিমবঙ্গেও একের পর এক মামলায় ইডি তদন্ত করছে এবং সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের কথা বলা হচ্ছে, সেই তাদের রাজনৈতিক দল বলছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, কেননা আলটিমেটলি কাউকে তো সাজা দিতে পারছে না। হ্যাঁ, ধরে নিয়ে গিয়ে বেশ কিছুদিন জেলে রাখছে, কিন্তু তারপর আলটিমেটলি ইডি তো ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তাদের কোনো রকম কিছু নেই। তারা যে এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হয়েছেন এমন কিন্তু নয়, কিন্তু জনমানসে তার একটা নেগেটিভ প্রভাব পড়তে শুরু করেছে। অন্যদিকে ইডি এখন অব্দি এমন কিচ্ছু করে দেখাতে পারেনি। হ্যাঁ, কিছু সম্পত্তি সিজ হয়তো হয়েছে, কিন্তু মানুষ যেটা দেখতে চায় যে পার্মানেন্টলি শাস্তি হচ্ছে, সেটা হচ্ছে না। ফলে এই রাজ্যে দুর্নীতি বিরোধী মানুষ তারাও ক্রমশ হতাশ হয়ে যাচ্ছে। আজকের এই মামলায় যেটা জানা গেছে, সেটা পশ্চিমবঙ্গের থেকে আলাদা কিছু নয়। যিনি এখানে জামিনের আবেদন করেছিলেন, তিনি ২০২৩ সালের ২৩শে ফেব্রুয়ারি থেকে ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন। অদূর ভবিষ্যতে যে এর বিচার প্রক্রিয়া শুরু হবে, এমন কোনো নিশ্চয়তা ইডি দিতে পারেনি। আর এই জায়গা থেকেই ইডিকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে গত ১০ বছরে প্রায় ৫,০০০ পিএমএলএ মামলা করেছেন আপনারা, যার মধ্যে শাস্তি হয়েছে মাত্র ৪০ জনের। এই যদি আপনাদের সাকসেস রেট হয়, তাহলে ইডিকে তো ভাবতেই হবে। হয় তুমি এক্সিকিউশন এর দিকে যাও, আর না হলে এই ধরনের গ্রেপ্তারি করো না। এটাকে হ্যারাসমেন্ট ছাড়া অন্য কিচ্ছু বলা যায় না। আর ২ সপ্তাহ আগেই যে ঘটনাটা ঘটেছিল, সেটা কার্যত সুপ্রিম কোর্ট যে লাইনে ভাবছে, সেই লাইনেই কেন্দ্র সরকারও ভাবছে। আপনারা জানেন যে ইডির যে ডিপার্টমেন্টটা রয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ডিপার্টমেন্ট রয়েছে, সেটা কিন্তু সরাসরি অর্থ মন্ত্রকের আন্ডারে রয়েছে এবং অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তারা এই ইডি অফিসিয়ালদের, শীর্ষ অফিসিয়ালদের ডেকে এই প্রশ্নই করেছিলেন, যে প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্ট করেছে, যে এত কিছু করা হচ্ছে, তারপরও এক্সিকিউশন কেন করা যাচ্ছে না, কাউকে শাস্তিটা কেন ব্যবস্থা করা যাচ্ছে না। এবং একের পর এক হেভি ওয়েট তারা কিন্তু দুর্নীতির দায়ে গ্রেপ্তার হচ্ছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রমাণ ছিল, কিন্তু তাদেরকে এক্সিকিউশন করা যাচ্ছে না, তারা সবাই জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। এর ফলে কোথাও গিয়ে সার্বিকভাবে সারা ভারতবর্ষের মানুষের দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জেহাদ ঘোষণা করেছেন, গোটা দেশবাসীর সামনে যে কথাটা দিয়েছেন, সেই জায়গাটা তো ফুলফিল করা যাচ্ছে না। মিসিং লিঙ্কটা ঠিক কোথায় আছে? একদম চেপে ধরেছে অর্থমন্ত্রক। এবার যদিও অর্থমন্ত্রকের শীর্ষ কর্তারা এই বৈঠকটা ইডি অফিসিয়ালদের সঙ্গে করেছিলেন বলে কথা শোনা যাচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই দুর্নীতি বিরোধী বা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইটা কিন্তু অমিত শাহের, তারও কিন্তু এজেন্ডার মধ্যে রয়েছে। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া অর্থমন্ত্রক এতখানি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না সংবাদ মাধ্যমের কাছে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তার নিজের কি স্টান্স রয়েছে। তিনিও নিশ্চিতভাবে এটা নিয়ে ওরিড এবং তার নির্দেশেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং অর্থমন্ত্রক এটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে যে কেন ফ্রুটফুল রেজাল্টটা দেওয়া যাচ্ছে না। অর্থাৎ ইডির যে এক্সিকিউশন পদ্ধতি রয়েছে, যেটা নিয়ে আপনার আমার মনের মধ্যে একাধিক প্রশ্ন উঠেছে,
সেই প্রশ্ন কিন্তু অর্থমন্ত্রক যাদের আন্ডারে এই ইডি কাজ করে তাদের মনেও এসছে। এমনকি খোদ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সেখানেও কিন্তু একই প্রশ্ন এসে গেছে। এবার যে জায়গাটা আমাদের নিশ্চিতভাবে মনে আছে যে পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি। তার তদন্ত যিনি করছেন তার এবং তার পরিবারের বহু দুর্নীতির যোগ পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানে এক ইডি অফিসিয়ালের যে ব্যবহার ছিল, যে কোর্টের সামনে যেভাবে তার সাবমিশন ছিল, সেখানে মাননীয় জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন এবং তিনি তাকে এই রাজ্যে কোনো আর ইডির মামলায় থাকা যাবে না বলে কঠিন রায় দিয়েছিলেন। পরবর্তীকালে তার চেম্বারে তিনি ওই সংশ্লিষ্ট আধিকারিক গিয়ে আলাদা করে কথা বলেন এবং সেখানে নিশ্চয়ই এমন কিছু তথ্য দেন যার ভিত্তিতে এই রায়টা থেকে সরে আসেন জাস্টিস সিনহা। কিন্তু প্রশ্ন আদালতের মনে বারবার কিন্তু এই ইডি নিয়ে এসছে। এইবার ইডি অফিসিয়াল তরফে কি জানা যাচ্ছে? অবভিয়াসলি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই। কিন্তু যারা ইডিটা কভার করেন সেই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে কিন্তু মারাত্মক কিছু তথ্য পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ইডি আধিকারিকরাও বুঝতে পারছেন যে প্রশ্নগুলো তাদের বিরুদ্ধে উঠছে সেটা ভ্যালিড এবং এর ফলে যেহেতু এক্সিকিউশন রেটটা নেই সেইজন্য যে অভিযোগগুলো বা যে সন্দেহগুলো তাদের ঘিরে দানা বাঁধছে তাদের মতো অফিসারদের কাছে সেটা রীতিমতো অপমানজনক। অর্থাৎ সেটিং। কোথাও গিয়ে ব্যাপারটার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের কিছু করছেন কি ইডি অফিসিয়ালরা? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের মনেই উঠে যেতে শুরু করেছে যেটা এই অফিসিয়ালদের জন্য, এই অত্যন্ত এফিসিয়েন্ট অফিসিয়ালদের জন্য সেটা মারাত্মক রকমের অপমানকর। কিন্তু তাহলে রেজাল্টটা হচ্ছে না কেন? আর এইখানেই ইডির ভবিষ্যৎ পরিকল্পনাটাও লুকিয়ে রয়েছে। ইডির রেজাল্টটা হচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে ম্যান ফোর্স। দেখুন ভারতবর্ষে এর আগে ইডি যে ধরনের পিএমএল এর কাজ করত বা দুর্নীতির বিরুদ্ধে কাজ করত, তার থেকে এখন একটা চরিত্রগত ফারাক হয়ে গেছে। কেননা কাজের প্রেশার অসম্ভব বেড়ে গেছে। বুঝতেই পারছেন গত ১০ বছরে ৫,০০০ এর উপর পিএমএল এর মামলা হয়েছে। ফলে একটা মামলায় কিছু অফিসিয়ালকে নিয়োগ করা হচ্ছে, তার মাঝখানেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা চলে আসছে। এই মামলা থেকে সরিয়ে সেই মামলায় লোক পাঠাতে হচ্ছে। অন্য রাজ্যের আবার ঘটনা চলে আসছে, সেখানে আবার কিছু ফোর্স পাঠিয়ে দিতে হচ্ছে। ফলে যে মামলাগুলো ইনিশিয়ালি শুরু হয়েছিল, সেগুলো তদন্ত ঢিলেমি পড়ে যাচ্ছে। আর যে দুর্নীতিগুলো হচ্ছে, সেগুলো তো খুব একটা সোজা পথে নয়। একদম চোখের সামনে সিসিটিভি ফুটেজ আছে, চুরি হচ্ছে, গেলাম ক্যাঁক করে ঘাটটা ধরলাম, জেলে পুরে দিলাম। না, এরকম ব্যাপার নয়। ইডির তদন্ত করা মানে মানি ট্রেলিং। টাকা এসেছে, টাকা গেছে, সেটা বিদেশি অ্যাকাউন্টে চলে যাচ্ছে, হাওয়ালা মাধ্যমে চলে যাচ্ছে, অন্য জায়গায় ইনভেস্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই ট্রেলটা খুঁজে বার করা এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আর সেখানে যে ম্যানফোর্স বর্তমানে ইডির রয়েছে আর যে পরিমাণ কেস সামাল দিতে হচ্ছে, সেই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের যে সংশ্লিষ্ট ইডি আধিকারিককে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্ন উঠেছিল, তিনিও কিন্তু একই কথা জানিয়েছিলেন যে একাধিক মামলায় তাকে চাপ সামলাতে হচ্ছে। ফলে অনেক দিকে মাথা ঘামাতে হচ্ছে অ্যান্ড ফাইনালি কোনটাতেই ফ্রুটফুল রেজাল্ট দেওয়া যাচ্ছে না। তাহলে তাহলে এবার স্ট্র্যাটেজিগত কি চেঞ্জ আসতে যাচ্ছে যেখানে এই জায়গা থেকে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যেটা প্রাথমিকভাবে শোনা যাচ্ছে ইডির রিক্রুটমেন্ট অনেকটা নাকি বাড়তে চলেছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের ভাগ করে দেওয়া হবে। তার ফলে এই যে জুনিয়র টিমগুলোকে রিক্রুট করা হবে তারা বিভিন্ন সিনিয়রের আন্ডারে ক্রমশ ট্রেন হতে থাকবেন এবং তারা অফিসিয়াল পেপার ওয়ার্ক দিয়ে কাজগুলো বেসিক্যালি শুরু করবেন। সরাসরি ইনভেস্টিগেশনের সঙ্গে সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন, তারা সেখানে যাবেন, সেখান থেকে তথ্য সংগ্রহ করবেন। কিন্তু সেগুলো অ্যানালিসিস এর কাজ, সেগুলো কিন্তু অফিসে হবে এবং এই প্রসেসটা নাকি শুরু হয়ে গেছে। বাট এদেরকে তৈরি করতে কিছুটা সময় লাগবে। যে তৈরি করার পিরিয়ডটা মোটামুটি এসে গেছে। এছাড়াও প্রত্যেকটা টাইপের যে দুর্নীতিগুলো হচ্ছে, ধরুন জমি সংক্রান্ত যে ধরনের দুর্নীতি, তার একটা স্পেসিফাইড টিম থাকবে। তাদেরই বিভিন্ন র‍্যাংকিং থাকবে এবং বিভিন্ন রাজ্যের এই জমি সংক্রান্ত দুর্নীতির যে মামলাগুলো সেগুলো তাদের কাছে যাবে। এরকম বিভিন্ন সেগমেন্টে এই পিএমএল এর দুর্নীতিগুলোকে ভাগ করে দেওয়া হবে। এবং পার্টিকুলার এক্সপার্টাইজ এর কাছে সেই ধরনের ঘটনাগুলো যাবে। ফলে একটা কেসের এক্সপেরিয়েন্স তাদের অন্য কেসে কাজে লাগবে। এর পাশাপাশি রাজ্যভিত্তিকও স্পেসিফিক টিম থাকবে যারা সেইটা নিয়ে কাজ করবেন এবং সেটা হবে টাইম বাউন্ড। অর্থাৎ এখন যেটা হচ্ছে যে কোনো তদন্ত চলছে তো চলছেই এবং তার ফলে ফ্রুটফুল রেজাল্ট আসছে না। এখন থেকে যেটা হয়ে যাবে পার্টিকুলার একটা টাইম স্ট্যাম্প দেয়া যাবে। এর মধ্যে এতখানি প্রোগ্রেস করতে হবে। যদি তার একটা সার্টেন পার্সেন্টেজ অব্দি সেই টিম অ্যাচিভ করতে না পারে, সেই টিমকে রিপ্লেস করে তাদের সঙ্গে কথা বলা হবে যে কোথায় অসুবিধা হচ্ছে। নতুন টিম নাকি সেখানে দায়িত্ব নেবে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে এবং সেই টাইম ফ্রেম দুটো টিমের কাজ করার পর টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। তবুও উপযুক্ত প্রমাণ আসেনি, আদালত গ্রাহ্য প্রমাণ আসেনি।
সেই মামলাকে কিন্তু স্ক্র্যাপ করা হতে পারে বা সেটাকে প্রায়োরিটির দিক থেকে অনেক কমিয়ে দিতে পারে। এবং প্রায়োরিটির কথা উঠলো যখন, এখানেও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্ত করতে গিয়ে যে পরিমাণ টাকা রিকভারি করবে, সেই অনুযায়ী সেই মামলার ওয়েটেজ থাকবে। বা আরেকটা প্যারামিটার যোগ হচ্ছে যে কতখানি প্রভাবশালী এর সঙ্গে যুক্ত। ধরুন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা অত্যন্ত প্রভাবশালী নেতা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে, এরকম প্রাথমিক তদন্তে উঠে এসছে। সেই মামলাগুলোর ওয়েটেজ কিন্তু অনেক বেশি হবে এবং ওই সব মামলার তদন্ত একসঙ্গে করতে গিয়ে এই ধরনের কাজটাকেই আল্টিমেটলি শেষ করা যাচ্ছে না। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একটা মামলা ধরা হবে, তার নির্দিষ্ট টাইম স্ট্যাম্প থাকবে। সেই টাইম স্ট্যাম্পে একটা নির্দিষ্ট টিম কাজ করবে। তারা ফ্রুটফুল রেজাল্ট বা একটা সার্টেন পার্সেন্টেজ অব্দি দিতে পারলে তাদের জন্য টাইম স্ট্যাম্প আরো কিছুদিনের এক্সটেনশন থাকবে। যদি করতে না পারা যায়, তাহলে পুরো টিম রিপ্লেস করে নতুন টিম আসবে এবং সেই টিমকেও একটা নির্দিষ্ট টাইম স্ট্যাম্প দেয়া হবে। যদি সেই টাইম স্ট্যাম্পের মধ্যে যদি ফ্রুটফুল রেজাল্ট আসে, ওয়েল অ্যান্ড গুড। না হলে মুভ অন, নেক্সট মামলায় চলে যেতে হবে। এইভাবেই ব্যাপারটাকে হবে, যতক্ষণ না পুরো ওয়ার্কফোর্সটাকে তৈরি করা যাচ্ছে। এই ৫,০০০ প্লাস মামলা, একে হ্যান্ডেল করার মতো ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে। এবং যেহেতু অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তারা ডেকে এই বৈঠক করেছিলেন, এই অসুবিধার জায়গাগুলো কিন্তু ইডি আধিকারিকরা নাকি তাদের সামনে তুলে ধরেছেন এবং সেই জায়গা থেকে আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্তে আরো গতি আনতে কেন্দ্র সরকারও অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিতে চলেছে। অর্থাৎ যে প্রশ্নটা আপনার আমার মনে ঘুরছিল যে ইডি আসছে, তদন্ত করছে, ধরছে, জামিন হয়ে যাচ্ছে। আল্টিমেটলি সাজা কেন হচ্ছে না? আল্টিমেটলি কেন তাদের সমস্ত সম্পত্তি সিজ হচ্ছে না? এই জায়গাটার যে প্রশ্নগুলো ছিল, সেটা কিন্তু আর এখন আপনার আর আমার মধ্যে শুধু সীমাবদ্ধ নেই। এটা সরাসরি কেন্দ্রীয় মন্ত্রকের কাছেও প্রশ্ন এসে গেছে। এটা সরাসরি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের মনেও প্রশ্নটা জেগেছে এবং তার ফলে যে চাপটা ইডির উপর দেওয়ার দরকার ছিল, সেটাই কিন্তু ২ জায়গা থেকে এসছে। ইডি শীর্ষ আধিকারিকরাও তাদের যে অসুবিধার জন্য এই এক্সিকিউশনের জায়গাটা ছিল না, সেটাও কিন্তু ওই কেন্দ্রীয় মন্ত্রকের কাছে তুলে ধরেছে এবং তার একটা ফ্রুটফুল সলিউশন এর জন্য কিন্তু উভয় তরফে কাজ করা হচ্ছে এবং তার গ্রাউন্ড লেভেলের কাজটা হয়ে গেছে। ফলে ইডি মামলায় এবার নিঃসন্দেহে গতি আসবে, না হলে সুপ্রিম কোর্টও ছেড়ে কথা বলবে না, কেন্দ্রীয় মন্ত্রকও ছেড়ে কথা বলবে না। আর এই জায়গাটা ইডির শীর্ষ আধিকারিকরা খুব ভালো করে বুঝে গেছে। ফলে কোথাও গিয়ে একটা আশা জাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন গোটা দেশবাসীকে, যে দুর্নীতির বিরুদ্ধে ফুল মুভি তিনি তার 3rd টার্মে দেখাবেন, সেই এক্সিকিউশন এর জায়গাটা বোধহয় এবার ক্রমাগত হয়ে গেছে। এমনটাই কিন্তু সর্বভারতীয় মিডিয়া মনে করছে। আপনাদের কি মনে হয়? সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এই মিটিং, এই চাপ, এই প্রশ্ন, চোখা প্রশ্নের পরে সত্যিই কি ইডি এবার টাট্টু ঘোড়ার মতো দৌড়তে পারবে? নাকি যে বাধা, যে প্রতিবন্ধকতা, যে ম্যান ফোর্স এর কথা বলা হচ্ছে, সেই জায়গাটার কমির জন্য আল্টিমেটলি যেভাবে চলছিল সেইভাবেই হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দুর্নীতি বিরোধী মানুষ শুধু হতাশ হবে এবং ইডি চাইলেও আল্টিমেটলি বড় কাউকে সাজার ব্যবস্থা করতে পারবে না। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।